আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমার আজকে গলার একটু প্রবলেম, সাউন্ডটা বোঝা না গেলে একটু ভালো করে খেয়াল করতে হবে, খেয়াল করে চেষ্টা করবেন সাউন্ডটা বোঝার। আজকে কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অর্থাৎ এখান থেকে একটা পরীক্ষা ম্যাথ থাকবে বি পার্ট এবং সি পার্ট মিলে, রিপোর্টিং অফ কনসলিডেটেড ব্যালেন্স শিট। এই চ্যাপ্টারটা আবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ার যারা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 তারাও ফোর্থ ইয়ারে যারা ছিলেন তাদেরও আছে এই চ্যাপ্টারটা, হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি কোম্পানি কনসলিডেটেড ব্যালেন্স শিট নামে। তাহলে এই চ্যাপ্টারটার বেসিক জিনিসটা যদি আজকে আমি ভালো করে ক্লিয়ার করতে পারি এবং বেসিক জিনিসটা যদি আমি আসলেই বুঝি, তাহলে এই চ্যাপ্টারটা আশা করি কোনো কঠিন কিছু হবে না। কনসলিডেটেড ব্যালেন্স শিট জিনিসটা হচ্ছে কি, সমন্বিত উদ্ধৃতপত্র। সমন্বিত জিনিসটা কেমন, দুইজন মিলে। তাহলে হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি এই বিষয়টা আসবে প্রথমে। যদি আমি এই চ্যাপ্টারে করতে যাই, মূলত অঙ্কটা হচ্ছে হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি কোম্পানি, এই টাইপের ম্যাথটা। তাহলে একটু খেয়াল করে বিষয়টা হচ্ছে কি, যে ধরেন একটা জায়ান্ট কোম্পানি, একটা বড় কোম্পানি, কোনো একটা কোম্পানির 51% শেয়ার যখন কিনে ফেলে যৌথভাবে জোট হয়ে ব্যবসা করার জন্য, যে কোম্পানি 51% শেয়ার কিনে ফেলেছে ওই কোম্পানিটাকে বলে হোল্ডিং কোম্পানি। আর যে কোম্পানির শেয়ার বিক্রয় করা হয়েছে ওটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। অর্থাৎ 51% যে হোল্ড করবে শেয়ার কোনো একটা কোম্পানির যখন 51% শেয়ার সে হোল্ড করবে ওটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। আর যে কোম্পানি 49% শেয়ার হোল্ড করবে ওটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। পার্সেন্টেজ এদিক সেদিক হতে পারে। তাহলে মূলত হচ্ছে কি, কোনো একটা বড় কোম্পানি যখন কোনো একটা ছোটো কোম্পানির 51% শেয়ার কিনে ফেলবে এবং একসাথে তারা কম্বাইন্ডলি ব্যবসা পরিচালনা করবে, কীরকম, হোল্ডিং কোম্পানির ব্যবসা নিয়ে থাকবে, সাবসিডিয়ারি কোম্পানির ব্যবসা নিয়ে থাকবে। অর্থাৎ যে কোম্পানির শেয়ার কেনা হয়েছে ওই কোম্পানির শেয়ারে কিনেছে, কিন্তু কোম্পানি পরিচালনা পর্ষদে কোনো সিদ্ধান্ত, কোনো ছোটোখাটো কোনো সিদ্ধান্তে সে মাথা কামাবে না। ওই কোম্পানিকে স্বাধীন মতো তার মতো সে ব্যবসা করবে, বছরের শেষে লাভ লস হিসাব করবে একসাথে। কিন্তু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যখন সিদ্ধান্ত নিতে হবে তখন হোল্ডিং কোম্পানি অবশ্যই সেখানে মাথা ঘামাবে। তাছাড়া সাবসিডিয়ারি কোম্পানি ছোটো কোম্পানি, তার মতো সে যেভাবে আগে ব্যবসা করতে এখনও ব্যবসা করবে। মূলধনের ঘাটতির কারণে সে কী করলো, কোনো একটা বড় কোম্পানির কাছে তার 51% শেয়ার সেল করে দিল। যখন কোনো একটা কোম্পানি 51% শেয়ার কিনে ফেলছে কোনো একটা কোম্পানির, তখন সেটাকে হচ্ছে কি, হোল্ডিং জোট। এই জোটটা আগে দেখা যায় তো ট্রাস্ট একসাথে হইতো। ট্রাস্টি জিনিসটা হচ্ছে যে কয়েকটা একই ন্যাচারাল কোম্পানি যখন একই সাথে জোটবদ্ধ হলো শেয়ার কনসলিডেট করে, তখন সেটা হচ্ছে ট্রাস্টি। ওই ট্রাস্টের মডিফিকেশনটাই হচ্ছে হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি। তাহলে হোল্ডিং হচ্ছে কি, আমি ছোটো একটা কোম্পানিকে, আমি বিগ একটা কোম্পানি, ছোটো একটা কোম্পানি 50% শেয়ার কিনে ফেললাম। আমার ব্যবসা তো আমার কাছে আছেই, আমি ওই কোম্পানি 50% শেয়ার কিনে ফেলেছি, মানে ওই কোম্পানি 51% শেয়ারের মালিক। কিন্তু ওই কোম্পানির মতোই চলবে। কোম্পানি তার যেভাবে প্রফিট মার্জিন হয়তো, লস মার্জিন হয়তো, যেভাবে সে ডিসিশন নিতে পারবে। তবে বিগ কোনো ডিসিশনে সে অবশ্যই হোল্ডিং কোম্পানিকে তাকে জানাইতে হবে এবং তার সিদ্ধান্তের উপর গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে কোনো একটা হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি কীভাবে বেচা কিনা হয়, কীভাবে কনসলিডেটেড একসাথে সমন্বিত ব্যালেন্স শিটটা হবে, সেই বিষয়টা আজকে আমরা খেয়াল করব। প্রথম এখানে আমাকে মেজারমেন্টে 7টা স্টেপ আমাকে মাথায় রাখতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও। হোল্ডিং রেশিও বলতে, আমি ধরো একটা কোম্পানির 2000 শেয়ার ছিল, ওই শেয়ারের আমি আজকে 2000 শেয়ার থেকে 1500 শেয়ার কিনে ফেললাম। তাহলে আর যে কোম্পানি আছে তার শেয়ার থাকলো অবশিষ্ট 500। তাহলে কোম্পানির মূল শেয়ার ছিল 2000, ওই 2000 শেয়ার মধ্যে আমি 1500 কিনে ফেলেছি, আর তার অবশিষ্ট আছে 500। তাহলে আমাদের লাভ লোকসানের রেশিওটা কেমন হচ্ছে, হোল্ড। তাহলে আমি কিনে ফেলেছি 1500 শেয়ার আর তার কাছে আছে 500 শেয়ার। তাহলে এখান থেকে রেশিও বের করা যায় খুব ইজিলি, 15:5 or 3:1। অর্থাৎ ওই কোম্পানির মোট 2000 শেয়ারের 1500 শেয়ার আমি কিনে ফেলেছি, আমি হচ্ছে 15 শেয়ারের মালিক, আর ওই কোম্পানির অবশিষ্ট শেয়ার আছে 500 শেয়ার। তাহলে যে কোনো লাভ লোকসান যে কোনো হিসাব ক্যালকুলেশন হবে এখন। আজকে থেকে যদি আমি তাকে হোল্ড করে ফেলি, অর্থাৎ আজকে থেকে যদি আমি তাকে কিনে ফেলি, যে কোনো কিছু লাভ লোকসান হবে 3:1 এইভাবে।
এটা হচ্ছে হোল্ডিং রেশিও। প্রথম স্টেপে আমাকে বের করে নিতে হবে যে হোল্ডিং রেশিও, অর্থাৎ হোল্ড কোম্পানি, এইচ কোম্পানি এস কোম্পানি কতটুকু শেয়ার কিনেছে এবং এইচ কোম্পানির কতটুকু শেয়ার হচ্ছে আর এস কোম্পানির অবশিষ্ট কতটুকু শেয়ার থাকছে, এগুলো নিয়ে হবে হোল্ডিং রেশিও। একদম সিম্পল ক্লিয়ার। এবার আসো ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট। আমি যখন হোল্ড কোম্পানি, আমি চিন্তা করবো যে আমি হোল্ডিং কোম্পানি, আমি এস কোম্পানিকে কিনে ফেলেছি, কেনার পর থেকে যত লাভ হয়েছে ওই লাভগুলোকে হিসাব করা হবে কারেন্ট ইয়ার প্রফিট। তবে আমি যদি বছরের প্রথমে না কিনে বছরের মাঝামাঝি সময় কিনি বা বছরের যে কোনো একটা সময় কিনি, কেনার আগ পর্যন্ত ওই কোম্পানি তো জানুয়ারি থেকে অঙ্ক করছে ডিসেম্বর পর্যন্ত তাদের যদি ফিস্ক্যাল ইয়ার হয়, আমি যদি তাকে এপ্রিলে কিনতে যাই, এপ্রিলের 1 তারিখ কিনি, তাহলে এপ্রিলের আগ পর্যন্ত যত লাভ হয়েছে ওগুলোকে বলা হবে প্রি অ্যাকুইজিশন প্রফিট, আর এপ্রিলের পর থেকে যত লাভ হয়েছে ওগুলোকে বলা হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কারেন্ট ইয়ার প্রফিট সিম্পলি কোনো ঝামেলা হয় না, যদি জানুয়ারিতে কিনা হয় তাহলে সারা বছরের যা লাভ করেছে ওটাই কারেন্ট ইয়ার প্রফিট হয়। কিন্তু আমি যদি বছরের যে কোনো মাঝামাঝি সময় বা যে কোনো একটা সময় কিনি, জানুয়ারিতে না হয়ে এপ্রিলে কিনতে পারি, মেতে কিনতে পারি, জুলাইয়ের 1 তারিখ কিনতে পারি, তাহলে জুলাইয়ের আগ পর্যন্ত এস কোম্পানি তো ব্যবসা কন্টিনিউ আছেই। জুলাইয়ের আগ পর্যন্ত এই বছরে যে লাভগুলো হয়েছে সেই লাভগুলোকে বলা হবে প্রি অ্যাকুইজিশন প্রফিট, অর্থাৎ অ্যাকোয়ার করার আগের প্রফিট। আর জুলাইয়ের পর থেকে হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, অর্থাৎ কেনার পর থেকে প্রফিট। এই প্রি অ্যাকুইজিশন এবং পোস্ট অ্যাকুইজিশন ইম্পর্টেন্ট বিষয়, কারণ এরপর আমরা আরও দুইটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট আর একটা হচ্ছে রেভিনিউ প্রফিট। ক্যাপিটাল প্রফিটটা কি? ক্যাপিটাল প্রফিটটা হচ্ছে আমি যখন এস কোম্পানিকে কিনছি, এস কোম্পানির অবশ্যই কিছু না কিছু লাভের অংশ আগে থেকে জমানো আছে। যে কোনো কোম্পানি সবসময় লাভের কিছু না কিছু অংশ যে কোনোভাবে ফান্ড ক্রিয়েট করে, যেমন তারা জেনারেল ক্যাপিটাল রিজার্ভে টাকা রাখতে পারে, শেয়ার প্রিমিয়াম হিসেবে টাকা রাখতে পারে, জেনারেল রিজার্ভ হিসেবে টাকা রাখতে পারে, প্রফিট অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্টের লসের ওপেনিং ব্যালেন্স হতে পারে, মানে আগের বছরের লাভের ব্যালেন্স থাকতে পারে, প্রি অ্যাকুইজিশন প্রফিট থাকতে পারে। যেহেতু আমি এস কোম্পানিকে কিনে ফেলেছি, তাহলে এই সব লাভগুলো হিসাব হবে প্রিভিয়াস এস লিমিটেডের। আমি জন্য এখানে এস লিমিটেড লিখে দিছি। আমি সবসময় মনে করবো আমি হোল্ড কোম্পানি, আমি যেহেতু ওকে কিনেছি, ওর আগের, বর্তমান এবং ভবিষ্যতের সব কিছু আমাকে শেয়ার করতে হবে। এটাই হচ্ছে কি, আমি তাকে হোল্ড করে ফেলেছি। তাহলে ক্যাপিটাল প্রফিট হচ্ছে আমি তাকে যেদিন থেকে কিনলাম ওই দিনের আগে তার লাভের যত অংশ বিভিন্নভাবে যেভাবে আসে সেই লাভগুলোকে দুটোতে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে আমার একটা অংশ থাকবে, তার একটা অংশ থাকবে রেশিও অনুযায়ী, সেজন্য রেশিও বের করা। তাহলে ক্যাপিটাল প্রফিট হবে অবশ্যই ওই ব্যালেন্স শিটের আমার এই ব্যালেন্সগুলো দেওয়া থাকলে এগুলো হচ্ছে আগের লাভের অংশ, যেদিন কিনেছি তার আগের লাভের অংশ। আগের লাভের অংশগুলো আমরা দুইভাবে ভাগ করে নিতে হবে। এইচ কোম্পানি এস কোম্পানির রেশিও অনুযায়ী পেয়ে যাবে, এস কোম্পানির রেশিও অনুযায়ী পেয়ে যাবে। এরপরে স্টেপ 4 হবে ক্যালকুলেশন অফ গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ। গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ জিনিসটা কি? আমি এস কোম্পানিকে কিনে আমার সুনাম হচ্ছে নাকি আমার সঞ্চিতি হচ্ছে, খেয়াল করেন, এই বিষয়টা খুব দরকার। আমি এস লিমিটেডকে কিনলাম, পেড আপ ক্যাপিটাল অফ এস লিমিটেড, মানে এস লিমিটেডের যে শেয়ারগুলো আমি কিনেছি ওটার পেড আপ ক্যাপিটালসটা হবে। তাকে কেনার সাথে সাথে আমি তার থেকে শেয়ার পেয়েছি 1500 শেয়ার, তার থেকে শেয়ার পেয়েছি কত শেয়ার, তাকে আমি কিনেছি 1500 শেয়ার দিয়ে, তার থেকে 1500 শেয়ার পেলাম, 15 শেয়ারের ফেস ভ্যালু যা তা, ওটার সাথে আমি তাকে কেনার পরে তার থেকে আগের কোনো লাভের অংশ থাকলে অর্থাৎ ক্যাপিটাল প্রফিট থাকলে সেটা যোগ হবে। যোগ হওয়ার পরে আমি তাকে কয় টাকা দিয়ে কিনতে হয়েছে, একটা হচ্ছে আমি তার শেয়ার ভ্যালু ছিল 100 টাকা করে, তার শেয়ার ভ্যালু ধরো 1500 শেয়ার 100 টাকা করে কত, 15 লাখ। তাকে কেনার পরে আগের থেকে লাভ পাইলাম 2 লাখ, হইল 17 লাখ। কিন্তু আমি অরিজিনালি তার জিনিসগুলো কিনেছি হয়তো 18 লাখ অথবা হয়তো 14 লাখ। তাহলে কস্ট প্রাইস অফ শেয়ার কয় টাকা আমার ইনভেস্ট করতে হয়েছে এই জিনিসগুলো কিনতে, অর্থাৎ তার থেকে কী পাচ্ছি, শেয়ার পাচ্ছি তাকে কেনার জন্য, তাকে কেনার পর তার থেকে ক্যাপিটাল প্রফিট পাচ্ছি। পাওয়ার পরে এইগুলো পাওয়ার জন্য আমি যা ইনভেস্ট করেছি অর্থাৎ যা কস্ট হচ্ছে এগুলো বাদ দিয়ে যদি আমার কস্ট বেশি হয় তার এই মানে প্রাপ্তির ভ্যালু হচ্ছে, তাহলে আমি কস্ট বেশি মানে হচ্ছে কি আমার গুডউইল। যদি কস্ট বেশি হয়, যদি আমার কেনা দাম বেশি পড়ে, ধরো তার শেয়ার ভ্যালু দাঁড়াচ্ছে 15 লাখ, তাতে ক্যাপিটাল প্রফিট পাচ্ছি 2 লাখ, কত হচ্ছে 17 লাখ, কিন্তু তার শেয়ারগুলো আমাকে কিনতে হচ্ছে 18 লাখ টাকা দিয়ে, তাহলে আমি 1 লাখ টাকা বেশি দিয়ে কিনতেছি, তাহলে এটাকে বলা হবে গুডউইল। আর যদি আমি কম দামে কিনতে পারি তাহলে আমার ক্যাপিটালটা রিজার্ভ থাকলো, ক্যাপিটালটা কী থাকলো, রিজার্ভ থাকলো। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যদি বেশি দামে কিনি তাহলে হয় গুডউইল দেখাইতে হবে, আর যদি কম দামে কিনতে পারি অর্থাৎ কস্ট প্রাইসটা যদি কম হয় তাহলে ক্যাপিটাল রিজার্ভ। এবার ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিট হচ্ছে যে বলেছি প্রি অ্যাকুইজিশন এবং পোস্ট অ্যাকুইজিশন, অর্থাৎ আমি কেনার পর থেকে যত লাভ করেছে এগুলোকে রেভিনিউ প্রফিট দেখাতে হবে এই কারেন্ট ইয়ারের পোস্ট, এই জন্য আমি লিখে দিচ্ছি পোস্ট। এই কারেন্ট ইয়ার প্রফিটের একটা অংশ হবে হোল্ডিং আর একটা হবে সাবসিডিয়ারি। এরপর হচ্ছে ক্যালকুলেশন অফ মাইনরিটি ইন্টারেস্ট। এই মাইনরিটি ইন্টারেস্ট মনে রাখবেন সবসময় মাইনরিটি যে এস লিমিটেড অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানি তো অবশিষ্ট কী পায়, সে তার নির্দিষ্ট শেয়ার থাকবে, তার শেয়ার হচ্ছে 500 শেয়ার, 500 শেয়ার ভ্যালু
সে ক্যাপিটাল প্রফিটের একটা অংশ পাবে, আবার রেভিনিউ প্রফিটের একটা অংশ পাবে। টোটাল যোগ করার পরে যা হবে ওগুলোকে বলা হয় মাইনরিটি ইন্টারেস্ট। অর্থাৎ ইন্টারেস্ট বলতে এখানে সুদ না, ইন্টারেস্ট বলতে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানির অধিকার, তার ওই সাবসিডিয়ারি কোম্পানির কতটুকু অধিকার আছে। এরপরে ফাইনালি স্টেপ হবে ক্যালকুলেশন আনরিয়ালাইজ প্রফিট। এই আনরিয়ালাইজ প্রফিটটা সবসময় যে আসবে এরকমও না। আনরিয়ালাইজ প্রফিট হবে যদি হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে কোনো পণ্য বিক্রয় করতে দেয়, সেখানে যদি কোনো অবিকৃত অবস্থায় থেকে যায়, ওই যে পণ্যটা অবিকৃত অবস্থায় থেকে গেছে এর মধ্যে যে লাভটা আছে সেই লাভটাকে বের করে নিতে হবে, সেটাকে বলে কি আনরিয়ালাইজ প্রফিট বা আনসোল্ড গুডস। ঠিক আছে, তাহলে ফাইনালি স্টেপ পাইলাম কয়টা? 7টা। প্রথম স্টেপ হচ্ছে ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও, হোল্ডিং রেশিও আমরা বের করে নিব। দ্বিতীয় স্টেপ হচ্ছে ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিটে প্রি অ্যাকুইজিশন আছে, পোস্ট অ্যাকুইজিশন আসতে পারে যদি বছর মাঝামাঝি কিনা হয়, আর বছরের শুরুতে কিনলে তো যা সারা বছরে যা প্রফিট হয়েছে পুরাটাই পোস্ট অ্যাকুইজিশন, প্রি অ্যাকুইজিশন হিসাব করার দরকার নাই। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল প্রফিট, আমি এস লিমিটেডকে কিনে কী পাচ্ছি, পুরাতন লাভের কী অংশ পাচ্ছি সেগুলোকে ভাগ করে নেওয়া। ক্যালকুলেশন অফ গুডউইল আর ক্যাপিটাল রিজার্ভ, আমি কম দামে কিনতে পারছি নাকি বেশ দামে কিনতে পারছি, যদি বেশি দাম দিয়ে পরিশোধ করে কিনি তাহলে আমার গুডউইল, আর যদি আমি কেনার সময় লাভ করতে পারি তাহলে ক্যাপিটাল রিজার্ভ। ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট, রেভিনিউ প্রফিট, যে কারেন্ট ইয়ার প্রফিট পোস্ট অ্যাকুইজিশন প্রফিটটা সেটাকে কারেন্ট রেভিনিউ প্রফিট হিসাবে নিয়ে সেটাকে ভাগ করে নেওয়া। এরপর হচ্ছে ক্যালকুলেশন অফ মাইনরিটি ইন্টারেস্ট, যে অবশিষ্ট আছে সাবসিডিয়ারি তার কী সে কারবার থেকে কী পাচ্ছে, এবং ক্যালকুলেশন অফ আনরিয়ালাইজ প্রফিট। আনরিয়ালাইজ প্রফিট বের করার পরে সর্বশেষ আরেকটা বের করতে হবে, সেটা হচ্ছে স্টেপ 8 ক্যালকুলেশন অফ প্রফিট অ্যান্ড লস অন হোল্ডিং কোম্পানি। স্টেপ 8 আমি এদিকে লিখছি। Step 8 calculation of profit or loss account on holding company, holding limited অর্থাৎ H লিমিটেডের। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স থাকতে পারে এর সাথে অ্যাড রেভিনিউ প্রফিট যোগ হতে পারে, শেয়ার অফ রেভিনিউ প্রফিট, লেস আনরিয়ালাইজ প্রফিট, যেটা প্রফিট রিয়ালাইজ করা যায় না সেটা বিয়োগ করতে হবে। বাদ দেওয়ার পরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ব্যালেন্স হবে। এই মোটামুটি 8টা স্টেপ আমাকে পাই টু পাই আমাকে মানে করতেই হবে। স্টেপগুলো ছাড়া এরপরে কনসলিডেটেড ব্যালেন্স শিট করা যাবে না। এবার স্টেপগুলো মেনটেন হলে এবার আমরা ব্যালেন্স শিটে কী লিখবো একটু খেয়াল করি। এবার কনসলিডেটেড ব্যালেন্স শিট অর্থাৎ সমন্বিত উদ্ধৃতপত্র, এই জিনিসটা হচ্ছে অর্থাৎ এইচ লিমিটেড এবং এস লিমিটেড দুটো কম্বাইন্ডলি এই ব্যালেন্স শিটটা রেডি করতে হবে। এই ব্যালেন্স শিটে কিছু জিনিস আপনাকে একটু মনে রাখতে হবে। ফার্স্টে অ্যাসেটস অ্যান্ড প্রপার্টির দিকে খেয়াল করে। ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট 1 নম্বর হবে গুডউইল, ওই যে আমরা ওয়ার্কিং পরে যে গুডউইলটা তৈরি করেছি এস লিমিটেড যে গুডউইলটা পেয়েছে সেই গুডউইলটা। আদার অন্যান্য ফিক্সড অ্যাসেট থাকতে পারে, যেমন মেশিনারি থাকতে পারে, প্লান্ট থাকতে পারে, ওখানে দুটোটাই এইচ লিমিটেড এবং এস লিমিটেড যা আছে সবগুলো যোগ হয়ে একসাথে হবে যেহেতু সমন্বিত। ইনভেস্টমেন্ট শুধুমাত্র এইচ লিমিটেডের হবে, এস লিমিটেডের ইনভেস্টমেন্ট থাকতে পারে না থাকতে পারে। কারেন্ট অ্যাসেটসের দিকে গিয়ে খেয়াল করেন। স্টক, ফার্স্টে স্টক এইচ লিমিটেড এবং এস লিমিটেড। স্টক মানে হচ্ছে ইনভেন্টরি, দুটোটা যোগ করার পর যদি আনরিয়ালাইজ প্রফিট হয়ে থাকে সেটা বিয়োগ করে স্টক। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার, এইচ লিমিটেড এবং এস লিমিটেড দুটোটা যোগ করে ইন্টার ট্রানজ্যাকশন বলে একটা কথা আছে, অর্থাৎ এইচ লিমিটেডের সাথে এস লিমিটেড এবং এস লিমিটেডের সাথে এইচ লিমিটেড একজনের দেনাদার পাওনাদার হতে পারে। ওরকম ইন্টার ট্রানজ্যাকশন থাকলে সেটা বাদ দিয়ে ব্যালেন্স শিট হিসাব প্রদর্শন করতে হবে। বিলস রিসিভেবলও সেম, ইন্টার ট্রানজ্যাকশন থাকতে পারে। ক্যাশের ক্ষেত্রে এইচ লিমিটেড এবং এস লিমিটেডের ক্যাশ ইন ট্রানজিট থাকতে পারে, অর্থাৎ যে ক্যাশটা সাইন করা হয়েছে কিন্তু এখনও পৌঁছায়নি। তাহলে ব্যালেন্স শিটের খেয়াল করেন, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। এইগুলো হচ্ছে ব্যালেন্স শিটের অ্যাসেটসের দিকে সাইড। লাইবিলিটি সাইড একটা জিনিস খেয়াল রাখতে হবে, শেয়ার ক্যাপিটাল প্রথমে শুধুমাত্র এস লিমিটেডের হিসাব হবে, কারণ এস লিমিটেডের শেয়ার ক্যাপিটাল হিসাব করার কোনো দরকার নাই।
এস লিমিটেড তার স্বাধীনত ব্যবসা করবো, আমি শুধু তাকে যতটুকু কিনেছি ওটা ইনভেস্টমেন্ট। শেয়ার ক্যাপিটাল হবে শুধুমাত্র এইচ লিমিটেডের। এরপরে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটাও হিসাব হবে এইচ লিমিটেডের, তার আগে থেকে জেনারেল রিজার্ভ থাকতে পারে। এবার এই বছরের ওয়ার্কিং 8-এ যেটা তার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ব্যালেন্স হবে সেটা আসে অ্যাডজাস্ট হবে। লং টার্ম লোন অর্থাৎ ডিবেঞ্চার বন্ড সেগুলো এইচ লিমিটেড এস লিমিটেড দুটোটাই থাকতে পারে। কারেন্ট লাইবিলিটিস অ্যাকাউন্টস পেয়েবল বিলস পেয়েবল এই দুটো জিনিস আসতে পারে। ইন্টার ট্রানজ্যাকশন থাকলে সেগুলো মাইনাস হবে। ফাইনালি 5 নম্বর যেটা মাইনরিটি ইন্টারেস্ট অর্থাৎ এস লিমিটেড কারবার থেকে কী পায় সেটা হিসাব করা হবে। এটা হচ্ছে লাইবিলিটি সাইড। তাহলে এই ব্যালেন্স শিটে যদি কয়েকবার লিখেন এবং স্টেপগুলো যদি কয়েকবার লিখেন আজকেই আপনি হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি কোম্পানি খুব ইজিলি করতে পারবেন। এরপর আমি 2টা অঙ্ক বা 3টা অঙ্ক আজকে দেখি প্রেজেন্টেশন করব। আপনারা একটু ধৈর্য সহকারে প্রথম থেকেই মনোযোগ দিয়ে পড়লে হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি কোনো ধরনের কোনো কঠিন অঙ্কেই না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।